আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নীলা লাইফস্টাইল থেকে আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। সকাল থেকেই ব্লগটি শুরু করলাম। সকালে নাস্তা বানাচ্ছি। তো আজকে আর সকালের নাস্তা পুরোটা দেখাচ্ছি না। মাছ মাংস না হলেও চলে, কিন্তু ডিম থাকতেই হবে। ডিম না হলে আর চলে না। আমার অভ্যাস, আমি ফজরের সময় আর কি উঠে যাই, তারপর আর বিছানায় শোয়া হয় না। ছেলে এখনো শুয়ে আছে, ঘড়ির কাঁটায় ৮টা বাজে, এখনো আর কি ওঠে নাই। আজকে সকালবেলা মাদ্রাসায় যাওয়ার কথা ছিল, কিন্তু মাদ্রাসায় যায়নি। মাছ, মাংস, ভাজি, যে কোনো ধরনের ভাজি হতে পারে। রান্নার শেষে যদি আপনি একটি মশলা মিশিয়ে দেন, তাহলে রান্নার স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। সেটাই আমি দেখাবো খুব সহজে কিভাবে বানিয়ে নিতে পারেন। আশা করব পুরোটা ভিডিওর সাথেই থাকবেন। আর এদিকে আমি রান্নাঘরের কিছু ধোয়াধুয়ির কাজ করে নিলাম, আর সেগুলোই গুছিয়ে নিচ্ছি। যেহেতু সকালবেলা ভিডিওটি করেছি, এর জন্য একটু অন্ধকার মনে হচ্ছে। কথা বাড়াবো না, মূল ভিডিওতে চলে যাচ্ছি। বলেছি যে একটি মশলা দিলেই মাছ মাংস ভাজির স্বাদ পাল্টে যাবে। তো সেটাই দেখাচ্ছি, যা আমাদের সবার ঘরেই থাকে। আমি এখানে একে একে মশলা ঢেলে নিচ্ছি। সব রান্না কিন্তু তেল মরিচ মশলা দিয়েই করা হয়, কিন্তু কখন কোনটা দিতে হবে সেটা যদি আমরা সঠিকভাবে জানতে পারি, তাহলে আমাদের রান্নার টেস্ট পাল্টে যাবে। এখানে দেখেন আমি নিয়েছি জিরা, যা সবার ঘরেই থাকে। তারপরে নিয়েছি মৌরি, যাকে মিষ্টি জিরা বলে। এটা হচ্ছে রাঁধুনি সজ। তবে রাঁধুনি সজ আর আজওয়ান একই রকম দেখতে, আজওয়ান একটু ছোট হয়। তো এই তিনটা যদি আপনি মিশিয়ে একত্রে করে ভেজে ব্লেন্ডার বা পাটায় পিষে নেন, তারপর যদি আপনি যে কোনো ধরনের ভাজি, মাছ কিংবা মাংসের একদম লাস্ট পর্যায়ে দিয়ে দেন, তাহলে কিন্তু আপনার রান্নার টেস্ট বহুগুণে বেড়ে যাবে। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে দিতে হবে। দুঃখিত, আমার কথা হয়তো আটকে যাচ্ছে। আমার অনেক ঠান্ডা লেগেছে, কথা বলতে একটু সমস্যা হচ্ছে। যাই হোক, আমি এগুলো কিন্তু তিনটাই ভেজে নিয়েছি। হালকা তাপে আর কি ভেজে নিতে হবে। আমি এখন এগুলোকে ব্লেন্ডার করব। ব্লেন্ডারে যে করতে হবে তা কিন্তু না, আপনি যখন মচমচে করে ভেজে নেবেন, এটা পাটাতেও খুব সহজে গুঁড়ি করা যাবে। আমি কিন্তু এখানে কোনো দারচিনি, এলাচ, তেজপাতা, শুকনা মরিচ, তারপর হচ্ছে গোলমরিচ, জয়ত্রী, জয়ফল কিচ্ছু দিয়ে নাই, কারণ আমি এটা ভাজি আর মাছেও যাতে ব্যবহার করতে পারি সেই কারণে দিয়েছি জিরা, মৌরি আর হচ্ছে রাঁধুনি সজ। কারণ এই তিনটা খুব সহজেই ভাজি বা মাছের মধ্যে দেওয়া যায়। ব্লেন্ডারে একটু সময় নিয়ে করবেন, তাহলে দেখা যাবে যে একদম মিহি গুঁড়ি হয়ে গিয়েছে। আমি কিন্তু এটা আর ছাঁকনি দিয়ে ছাঁকবো না, সরাসরি আর কি দিয়ে দিব। এটা অনেকটাই মিহি গুঁড়ি হয়েছে। ব্লেন্ডারটা হাতের কাছেই রেখে দেই, রান্নাঘরেই থাকে সব সময়, রাইস কুকারের পাশে আর কি রেখেছি। আমি এখন মাংস রান্না করতেছি আর হচ্ছে আলু দিয়ে গাজর ভাজি করতেছি। তো এই ভাজি আর মাংসের মধ্যেই দিয়ে দিব। এই মিশ্রণটা রান্নার শুরুতে না দিয়ে রান্নার শেষের দিকে দিবেন, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে। আমি সারা বছরই করে রাখি, তারপরও বিশেষভাবে রমজানের জন্য আরও বেশি করে করে রাখবো। আপনাদেরও বলছি, রমজান মাসে কাজের চাপটা একটু বেশি থাকে, কাটাকাটির কাজ একটু বেশি থাকে। সেই কারণে আপনি যদি আগে থেকে মশলাগুলো রেডি করে রাখেন, তাহলে আপনার রান্নার কাজটা সহজ হয়ে যাবে আর তাড়াতাড়ি আপনি সবকিছু করতে পারবেন। তো আমি ভাজিতেও দিয়ে দিলাম, মাংসেতেও একটু দিয়ে দিলাম। হাতে বানানো মশলা কিন্তু একদমই ফ্রেশ হয়, এর স্বাদ গন্ধও অন্যরকম থাকে, একদম টাটকা। কিন্তু বাজার থেকে যদি আপনি প্যাকেটজাত কোনো মশলা কিনে নিয়ে আসেন, টাকা ঠিকই দিবেন, দাম ঠিকই নিবে, কিন্তু সেই রকম টেস্ট কিন্তু আপনি পাবেন না। তাই আমি বলবো, একটু কষ্ট হলেও রান্নার স্বাদ যদি পেতে চান, তাহলে আপনাকে হাতেই মশলাগুলো তৈরি করে নিতে হবে। আমি এই তো কৌটাতে ভরে নিয়েছি। যেহেতু এখানে ফ্রেশ মশলা দিয়ে বানিয়েছি, তাই এটার স্বাদ গন্ধ কিন্তু দীর্ঘদিন থাকবে। আমার রান্নার কাজ শেষ, আমি এখন একটু বাগানে চলে এসেছি।
আমার গাছ অনেক পছন্দের, সেটা আর বলার অপেক্ষা রাখে না। তো এটা গাছের পরিচর্যা করতেই আর কি এসেছি। রান্না করার সময়, কাটাকাটি করার সময় যে পেঁয়াজ রসুনের খোসা, তরকারির খোসা আর কি জমেছে, এগুলো ফেলে না দিয়ে আর কি আমি এখন টবেতে দিয়ে দেব। আমার বেগুন গাছে ফুল এসেছে। এখানে আমি কিছু চারাও লাগাবো। এই তো আমার ছেলে আর কি আমাকে সাহায্য করতেছে। এখানে একটা ফুল গাছ আর কি লাগাচ্ছে, সন্ধ্যামালতী। সন্ধ্যামালতী ফুল ছেলের খুব পছন্দ, সে কারণে আর কি গ্রাম থেকে আসার সময় বীজ নিয়ে এসেছিল, নিজ হাতেই আর কি বীজটা লাগিয়েছিল, সেখান থেকে চারা বের হয়েছে। তো সেই চারা তুলে আর কি টবে দিয়ে দিল। নিজেই আর কি লাগাচ্ছে, আমাকে একটু ধরতেও দিচ্ছে না। প্রতিদিনই আর কি বারান্দায় এসে দেখে যে আম্মু আমি যে সেই বীজটা লাগাইছি সেখান থেকে তো চারা হয় না, চারা হয় না। তো যখন চারাটা বের হয়েছিল খুব খুশি, দৌড়ে এসে বলছে আম্মু দেখো আমি যে বীজটা লাগাইছি সেটা থেকে চারা বের হয়েছে। খুব খুশি হয়েছিল। আর সেই চারাটাই আর কি একটু বড় হয়েছে, এখন টবে দিয়ে দিল। আর আমি এইদিকে সেই পেঁয়াজ রসুনের খোসা, আলুর খোসা, টমেটোর খোসা আর কি টবে দিয়ে দিলাম। কারণ বেগুন গাছে ফুল এসেছে। যখন গাছে ফুল ফল আসে তখন এর পুষ্টির প্রয়োজন হয়। তো এখান থেকেই যে রসটা পচে নিচে যাবে সেটাই আর কি শিকড়টা শুষে নেবে। এই তো ফুল এসেছে, প্রত্যেকটা গাছেই আর কি ফুল এসেছে, ছোট ছোট বেগুনও আসছে। তো আমি প্রত্যেকটা টবেই আর কি এভাবে দিয়ে দিই। পেঁয়াজ রসুনের যে খোসাটা আমার বাঁচে সেগুলো ছড়িয়ে দিই, এগুলো উপরে দিয়ে দিই, রোদে শুকিয়ে যায়, পরবর্তীতে মাটির সাথে মিশে যায়, সমস্যা হয় না। এদিকে দেখো আমার আরেকটি বারান্দায় এখানেও কিছু গাছ আছে, এখানে লাগিয়েছিলাম ক্যাপসিকাম আছে এখানে, বম্বে মরিচ যেটা। এই তো গাছে মরিচ ধরেছে, আসলে এটা বুঝতে পারছে না এটা ক্যাপসিকাম হবে নাকি বম্বে মরিচ হবে। কারণ এটার আকৃতি এখন মাঝারি সাইজেরই আছে, ছোট সাইজ, তো বুঝতে পারছি না এখনো সঠিক এটা ক্যাপসিকাম নাকি বম্বে মরিচ। তোমরা যদি বুঝতে পারো তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে এটা আসলে কি মরিচ। কারণ আমি বম্বে মরিচ আর ক্যাপসিকাম এর আগে কখনো লাগাই নাই, সে কারণে বুঝতে পারছি না আসলে এটা কি হতে পারে। তো আর কথা বাড়াবো না, সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।